এগিয়ে বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। 15 বছর ধরে জিয়া পরিবার আর বিএনপির উপর এমন স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর 26 নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রাম ধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলছেন। আর এবার তো সব থেকে বড় দান মেরে দিয়েছেন তিনি। দীর্ঘ 45 বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঘাড় ধরে তুলে এনেছে ডিবি পুলিশ। এরপর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। আর গতকাল শুক্রবার দেশ জুড়ে এই জল্পনা কল্পনা, জেলের অন্ধকারে প্রকাশ্য ঠিক কি অবস্থায় এই ধূর্ত কালপিটের ভেতরের খবর হলো, বাবার সাথে করা অন্যায় চরম বদলা দিতে এইটুকু ছাড়ও দিচ্ছেন না তারেক সাহেব। জেলের 4 দেয়ালের মধ্যে চলছে কড়া শাসন, রাজনৈতিক মহলে জড়তা, ভেতরের অবস্থা নাকি বড়ই ভয়ঙ্কর। তাদের মধ্যে সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে। আর এই থেরাপি চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন একসময় প্রভাবশালী মেজর। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে 35 বছরের পুরনো হিসেব করা গন্ডা মেটানো হচ্ছে তা জেলের ভেতরে মোজাফফরের করুণ পরিণতি হয়েছে, সে এক্সক্লুসিভ খবর আজকে ফাঁস হতে যাবে। গত বুধবার রাতের অন্ধকারে বনানী এক বাসা থেকে যখন তাকে ধরা হয়, তখন তার মুখের অবস্থা দেখার মতো ছিল। 4 দশকের বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে সে ভেবেছিলেন তাকে আর কেউ ছুঁতে পারবে না। কিন্তু তারেক রহমানের পাতা নিখুঁত গোয়েন্দা ফাঁদে তার সব চারাকে একদম ধরা পড়ে যায়। এতদিন যে অহংকারের পাহাড় গড়েছিল তা নিমিষে যেন ধুলোয় মিশে যায়। এরপর সমস্ত আইনি কাজ শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আর এর মধ্যেই তার চরম সাজার রাস্তা একবার পরিষ্কার হয়ে যায়। জেলের 4 দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন যারা দাপট দেখিয়েছে তাদের কপালেই কি যে ভয়ঙ্কর পরিণতি লেখা আছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মোজাফফর। তারেক সাহেবেরই এক ইশারাতে এই কালপিটের জীবনে সব লালবাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে যোগ্য শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশের যে এক দারুণ দৃষ্ট হচ্ছে তা সবাই আজ নিজের চোখে দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছে তা জানতে আমরা একটু পিছনে ইতিহাসের পাতায় আপনাকে উল্টাতে হবে। সময় 1981 সালের চট্টগ্রাম আকাশে তখন ভোরের আলো ফুটতে কিছুটা সময় বাকি ছিল। চারদিকে একদম নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ করেই আকাশে বাতাসে কাঁপিয়ে শুরু হলো ভয়ঙ্কর এক গোলাগুলি। ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশে যেন এক নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময় সার্কিট হাউসে ঢুকে পড়া দলটি একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মোজাফফর। সে সাধারণ কেউ না, নিজের হাতে অস্ত্র নিয়ে সেই দিন যে জিয়া রহমানের বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিলেন, শুধু তাই নয়, রাষ্ট্রপতি ঘরের দরজা লাথি মেরে ভেঙে ঢোকার চেষ্টাও করেছিলেন এই কালপিট। অন্যদিকে সার্কিট হাউসের থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। ভোরের সেই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় এবং বাসভবনে পাহারাদাররা দৌড়ে এসে খবর দেয় গন্ডগোল হয়েছে, এই সার্কিট হাউসের দিক থেকেই আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো আতকে কাঁপছিলেন সরকারি প্রোটোকল অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবকে ফোন করে জানান, ভোর 4টার দিকে সেনাবাহিনী কয়েকটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। ভারী বুটে কর্কশ শব্দে সিঁড়ি বেয়ে ওঠার আওয়াজ পর্যন্ত পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন, আমাদের রাষ্ট্রপতি আর দুনিয়াতে নেই, ঘাতকেরা তাকে চিরবিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তা তোয়াক্কা না করেই সেখানে ছুটেছেন ডিসি ও কমিশনার। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশাল প্রধান ফটক হা করে খোলা, আর সেখানে কোনো পাহারাদারের চিহ্ন নেই। গণভবনের ওপরতলা রাষ্ট্রপতির স্বয়ং কক্ষে ঠিক সামনে সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতে ভেসে ওঠে সেই চেনা মুখ। পুরো এলাকা তখন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। ডিসি ও কমিশনার যখন এই দৃশ্য দেখছিলেন, ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়েন। কিন্তু
ঘটনার সবচেয়ে বড় নাটকীয় শুরু হয় কয়েক ঘন্টা পর। এই চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবার ঢুকে পড়ে একটি বিশেষ ঘাতক দল। জিয়াউর রহমান সহ 3 জনের নিথর মরদেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেরও মূল পাণ্ডা ছিল এই চতুর খেলোয়াড় মোজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে নিথর গাড়িতে তুলে রাঙ্গুনিয়া এক দুর্গম পাহাড়ি এলাকায় গুম করার মতো জঘন্য কাজ করা হয়েছিল। নিজের হাতে গর্ত করে সেদিন সেই কাজটি করেছিলেন। তবে এই জঘন্য ঘটনার পেছনে আসল কারিগর কারা ছিল এবং মোজাফফর কার নির্দেশে এই কাজটা করেছিল, সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। তবে এইটুকু হিসাবে মেলালে বোঝা যায় এই ছকের শিকড় কতটা গভীর। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে ভাবতে থাকা শেখ হাসিনাকে ওই দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই উদারতার বদলে এসেছিল চরম ধোঁকা। রাজনৈতিক মহলের মতে শেখ হাসিনার দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ আটা হয়েছিল। 1981 সালে 17ই মে শেখ হাসিনা যে ভারত থেকে দেশে ফেরেন, কি অদ্ভুত ব্যাপার দেখুন। আর ঠিক 13 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই ঠিক 13 দিনের ব্যবধানে কি শুধু একটাই ঘটনা, নাকি ভিন্ন দেশে বসে তৈরি করা হয় এই ছকের বাস্তব রূপ? স্বৈরাচার হাসিনা সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতা এসে পুরনো হিসাব কড়াই গন্ডায় চুকিয়ে দাঁত ভাঙা এক জবাব দিয়েছেন, যার এতকাল ধরাছোঁয়ার বাইরে তাদের যোগ্য শিক্ষা দেওয়া হচ্ছে। মুজাফফরের মতো চতুর খেলোয়াড় ভেবেছিলেন সারা জীবন পার পেয়ে যাবেন, কিন্তু আজকে নাগে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে আর সকল খেল খতম। আজ তা সকলকে খতম করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30শে মে ভোরের আলো ফোটার আগের মুহূর্তে। সেই দিন চট্টগ্রামে ওই ঘটনার ঠিক সেই একই সময় আখাউড়া সীমান্তে আর এক বিশাল নাটক মঞ্চ হচ্ছিল। বোরকা পরে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানো মরিয়ার চেষ্টা চালিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, সীমান্তের প্রখর চালাক নারী পুলিশ আর বর্ডার গার্ডের হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালানো এই চালাকি পুরোপুরি ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রী এভাবে বোরকা পরে পালানোর আসল কাহিনীটা কি? দেশের ভিতরে কোনো বড় গডফাদারের ইশারায় ও গ্রিন সিগন্যাল না থাকলে এমন হওয়াটা একেবারে অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে পুরো ঘটনা আগাম নকশা শেখ হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই কেটে পড়ার ছক কষছিলেন তিনি। কিন্তু আজ তারেক সরকারের আমলে সেই পুরনো পাপের ফাইল আবারও খোলা হয়েছে। আজ অনেকের মনেই প্রশ্ন, জিয়াউর রহমান কেন হঠাৎ করে সেই রাতে চট্টগ্রামে গিয়েছিলেন? মূলত তার সফরটি ছিল একদমই গোপনীয়। মাত্র 2 সপ্তাহ আগে তিনি কক্সবাজারে বিশাল এক সমাবেশ করেন, তাই এত দ্রুত তার আবার চট্টগ্রামে যাওয়ার কোনো কথাই ছিল না। স্থানীয় সিভিল প্রশাসনের কাছেও এর আগে কোনো আগাম বার্তা ছিল না। হঠাৎ করে ঢাকা থেকে জানানো হয় জরুরি রাজনৈতিক সংকটের কারণে তিনি আসছেন। এই জরুরি কারণটি আর কিছুই নয়, বরং চট্টগ্রাম বিএনপির ভিতরে চরম কোন্দল। সে সময় চট্টগ্রামে স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত হয়ে যায়, চরমভাবে দলাদলি সকলে লিপ্ত হয়ে যায়। এক পক্ষ মতদাতা ছিল তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষ পেছনে ছিল ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। এই 2 গ্রুপের মারামারি এতটাই চরম আকারে ধারণ করেছিল যে পুলিশ প্রশাসনও তাদের থামাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়ে ফেলছে। মূলত দলের ভেতরের এই বিশাল প্যাঁচ মেটাতে তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। দলের নেতাদের একটুও কানমোনা দিয়ে ঠিক উঠতেই এক আকস্মিক সফর ছিল। আর দলের এই অভ্যন্তরীণ কোনো এক ব্যক্তির সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছিল মুজাফফরের। সে ভেবেছিল এই সুযোগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবে না, কিন্তু কথা আছে পাপ তো বাপকেও ছাড়ে না। দীর্ঘ 45 বছর পর আজ সেই পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ক্ষমতা বসে থাকা সাহেব বুঝিয়ে দিয়েছেন তারেক সাহেব বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন যোগ্য বাপের বেটা। আজ
জেলের ভেতরে মোজাফফরের হাওয়া টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ। এখন শুধু হিসাব মেলানোর পালা চলছে। যারা এতকাল ক্ষমতার দাপট দেখিয়েছে তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা এতকাল ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের এখন হাড়ে হাড়ে টের পাওয়ার সময় এসে গেছে। বাপের বেটা তারেক রহমান কাউকে ছাড় দেবে না, আজ এটা একদম পরিষ্কার। নতুন বাংলাদেশে এখন শুধু ইনসাফ ন্যায়ের শাসন কায়েম হতে যাচ্ছে, সেটা কিন্তু নিশ্চিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। সত্যের পরিচয় অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।